দেখুন, ভোটে ভরাডুবির পর তৃণমূলে এখন শুধুই ভাঙনের ছবি। একদিকে মুখ খুলছেন একের পর এক বিধানসভা লোকসভা জনপ্রতিনিধিরা, অন্যদিকে পদ ছাড়ার হিড়িক পড়ে গেছে কাউন্সিলরদের মধ্যে। এই কদিনে পদত্যাগীর সংখ্যাটা গিয়ে পৌঁছেছে ১১৫-তে। আর এ নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন তাসের ঘর। একদিকে বিদ্রোহী সাংসদ বিধায়করা, অন্যদিকে গণ ইস্তফা কাউন্সিলরদের। যদিও রিগিং তত্ত্বে এখনো অনড় তৃণমূল নেত্রী। ১.৫ দশকের ক্ষমতার দম্ভেই কি বাস্তবকে মেনে নিতে পারছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? দ্বিতীয় প্রশ্ন। ফলতায় হারের ২৪ ঘন্টার মধ্যে আরও চূর্ণ বিচূর্ণ হলো অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। ইস্তফা ডায়মন্ড হারবারের ৮ জন কাউন্সিলরে। রাজ্যের ৭টা পুরসভার পদত্যাগ শতাধিক কাউন্সিলরে। পুরো বোর্ডগুলো ভাঙা এখন কি শুধু সময়ের অপেক্ষা? তৃতীয় প্রশ্ন। হারের জন্য দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নেতাদের ঔদ্ধত্য এবং বৈভব, বলছেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ খুললেন বিক্রম সরকার, সোনালী গুহরাও। বাকি সবাই আত্মসমালোচনা করছেন, কিন্তু কেন এখনো ভোট চুরির তত্ত্বে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়? চতুর্থ প্রশ্ন। পালাবদলের পর তোলাবাজি, কাটমানি, হুমকি নিয়ে মুখ খুলছেন মানুষ। বেহালা, সল্টলেক থেকে বেলেঘাটা, দিকে দিকে ক্ষোভের মুখে তৃণমূলের নেতাকর্মীরা। গ্রেফতার ১৭ জন কাউন্সিলর। নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা তো হচ্ছে, কিন্তু তৃণমূলের তাবেদার সেই পুলিশের কি হবে? পঞ্চম প্রশ্ন। জমি নিয়েও ফ্ল্যাট দেয়নি, উল্টে বন্দুক দেখিয়ে হুমকি দিয়েছিল। শান্তনু, সোনাপাপ্পু এবং জয় কামদারের বিরুদ্ধে এবার মুখ খুললেন ভবানীপুরের এক প্রবীণ বাসিন্দা। দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলের এই দুষ্টচক্রের শিকার আর কত মানুষ? তবে শুরুতেই দেখাবো হারের পর এবার ভাঙনের শুরু তৃণমূলে। দেখুন, ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর বাকর। মমতাদি আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা। কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। রাজপাট শেষ, এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। ৪ মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন। রাজ্য হাতছাড়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি গেছে, নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল শেষ। ফলতা বিধানসভায় তৃণমূলের জামানত বাজেয়াপ্ত, সংখ্যালঘু ভোট হাতছাড়া। একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর। মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। ভাইপোকে উত্থান করতে হবে। ওর পক্ষে ও ছাড়া আর কেউ নেই। তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন, নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের এমএলএদের মিটিংয়ে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করতে পারছেন না। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়, এখন আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন। ভোটে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছেন রাজ্যবাসী, কিন্তু চোখ বুজে থেকে সত্যিটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। কথায় বলে একে একে নিভিছে দেউটি। চেয়ার আঁকড়ে আছেন নেত্রী, কিন্তু একে একে চেয়ারের 4টে পাই টলমল। এক, তৃণমূল ভোটে গোহারা হারল, এবং নেত্রী ছাড়া সবাই মানছেন যে এবারের বিধানসভা ভোটটা সুষ্ঠু এবং অবাধ হয়েছে। 2, ভাঙনের মুখে দল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেই একসময় তার ডান দিকে বাঁ দিকে যাদের ছায়াসঙ্গী হিসেবে নাম আসত, একে একে তাঁরাও মুখ খুলছেন। 3, মাত্র 1 সপ্তাহের মধ্যে তৃণমূল শাসিত একাধিক পুরসভার তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বোর্ড। গত কয়েকদিনে 7 পুরসভার 115 জন তৃণমূল কাউন্সিলর নিজে থেকে ইস্তফা দিয়েছেন। এবং চতুর্থ, যেটা তৃণমূলের পক্ষে সবথেকে আশঙ্কার, নেত্রীর শেষ সম্বল মুসলমান ভোট ব্যাংক। কালকে ফলতার ফলাফল দেখিয়ে দিল সংখ্যালঘুরাও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই 4 দলের লড়াইয়ে তৃণমূল হয়েছে চতুর্থ, মানে কার্যত লাস্ট বয়। কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম, চেয়ারের 4টে পা ভেঙে গেলেও চেয়ার ছাড়তে নারাজ নেত্রী। আর তা দেখেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী বলেছেন যে 15 বছরের বদভ্যাসে মানুষের রায় মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখনও। কিন্তু কোন মমতা বন্দ্যোপাধ্যায়?
গোটা দেশ যে নেত্রীকে চিনত স্ট্রিট ফাইটার বলে, যে নেত্রী 2004 সালের একজন সাংসদের দল হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছিলেন, সেই নেত্রী একবারও গ্রামেগঞ্জে নেতা সমর্থকদের পাশে দাঁড়াতে ছুটে যাননি ফল প্রকাশের পর 3 সপ্তাহে। তিনি বলছেন যে মাঝে মাঝে তিনি ফেসবুকে লাইভ আসবেন। এ কোন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সোশ্যাল মিডিয়ায় থাকছেন অথচ নিজের কর্মী সমর্থকদের পাশে নেই? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার হাতে মানে হাজার হাজার বিরোধী কর্মীদের রক্তের দাগ লেগে আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই রাজ্যের রাজনৈতিক হিংসাটাকে দিনের পর দিন প্রমোট করেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুরো প্রশাসনিক ব্যবস্থাটাকে মানে নিজের পছন্দতন্ত্রে পরিণত করেছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 15 বছর বাঙালিকে মানে কয়েক যুগ পিছিয়ে দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মনে রাখবেন যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সততার প্রতীক। আজকে 15 বছর শাসন করার পরে তিনি এক দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে। 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন উনাকে দেখে সবাই দিদি দিদি বলতেন, আজকে তাকে দেখে কাউন্টিং সেন্টার থেকে চোর চোর বলছেন। ফলে পুরো ট্রান্সমিশন মানে একটা পুরো কমপ্লিট ট্রান্সফরমেশন ঘটে গেছে। এবং আমি বলছি যে 3-4টে বড় আবার ভুল করতে শুরু করেছেন। একটা হলো যে এই রায়টাকে না মেনে নেওয়া, যেটা তার দলের নেতাকর্মী সমস্ত স্তরের মানুষ বলছে। মানুষ তার অভিজ্ঞতা দিয়ে দেখেছে যে কিভাবে শান্তিপূর্ণ একটা নির্বাচন গত 15 বছরের মধ্যে প্রথম হলো। ফলে মানুষের অভিজ্ঞতাটাকে অস্বীকার করে দিয়ে তিনি প্রথম ভুলটা করছেন বা বিভ্রান্তির মধ্যে থাকছেন। তাহলে হ্যালোজেনিক কিছু একটা ব্যবস্থা তার হয়েছে, যার জন্য উনি স্মৃতিভ্রম হয়ে যাচ্ছেন। তিনি মনে করছেন যে আমি এখনও 14 তলায় নবান্নের মধ্যে বসে আছি। ফলে এটা খুব সিরিয়াসলি একটা প্রবলেম, ওনার মানসিক প্রবলেম কিনা আমি জানি না, এটা দেখার খুব দরকার আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন আজকে ফলতার মতন কনস্টিটিউয়েন্সিতে যেখানে পুনর্নির্বাচন হলো বা তার কর্মী সমর্থকদের কাছে তিনি যেতে পারছেন না কেন? কারণ যেতে পারছেন না, তিনি এতটাই তার কর্মী সমর্থকরা দুর্নীতিগ্রস্ত হয়েছেন যে তাকে দেখলেই চোর চোর বলছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর মতন ক্ষমতার সাহস আজকে নেই, তিনি হেরে গেছেন। এবং দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলছি যে আপনি চুপ করে গেলেন, আপনার প্রার্থীকে সরিয়ে নিলেন, কিন্তু আপনি বলছিলেন যে না আমাদের দলের অবস্থান প্রার্থীর অবস্থান এক নয়। তারপরেও সাধারণ মানুষ কিন্তু আপনার প্রতীকে ভোট দেয়নি। আপনি 4র্থ স্থান, আপনি গোহারা হেরেছেন। এবং এখনো কোনো দল ব্যবস্থা নেয়নি কিন্তু। এবং ফলতার নির্বাচন দেখলো যে একদিকে হিন্দু ভোটের কনসলিডেশন আরও বেড়েছে, আর মুসলমান ভোটটা যেটা আপনার বছরকে বছর পাচ্ছিলেন সেই ভোটটা বামপন্থীদের কাছে শিফট হয়ে গেছে। আপনি কি নিয়ে রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি যেই মুহূর্তে রাস্তায় নামবেন, যেই মুহূর্তে আপনি ফেসবুক করছেন, সেই মুহূর্তে আপনার সামনে আয়নাটা রেখে দিচ্ছে মানুষ, আয়নার সামনে রেখে বলছেন যে কিভাবে দুর্নীতি করছে। আজকে আপনার কাউন্সিলররা মানে আপনি যখন মিটিং ডাকছেন, এমএলএরা আসছে না, এমএলএরা অস্বীকার করছে, কারণ আপনি নেত্রী হিসেবে আপনার বৈধতা আপনি হারিয়ে ফেলেছেন। অনেকের কাছে এখন আর মানে গ্রহণযোগ্য নন আপনি। একইভাবে কাউন্সিলরদের মিটিং ডাকছেন, কাউন্সিলররা হাজির হচ্ছেন না। কার্যত আপনার যে লেজিটিমেসি ছিল, বৈধতা ছিল নেত্রী হিসাবে, সেই বৈধতা দিতে রাজি নয় অনেক কাউন্সিলরই। আপনাকে নেত্রী বলে মানতেই রাজি থাকছে না তারা। এবং আজকে যে কাউন্সিলররা নিজের থেকে স্বতঃপ্রণোদিতভাবে তারা যে আজকে পদত্যাগ করছেন একের পর এক পুরসভায়, বহু কাউন্সিলর শুধুমাত্র বিজেপি যদি গেটটা খুলে দেয় সমানে ঢুকে যাবে। অর্থাৎ কার্যত মানে দলটা আগামী দিন থাকবে কিনা সেই প্রশ্ন। একের পর এক মানে এমএলএরা একদম জেনুইনভাবে আমি বলছি যে তারা দিল্লিতে যোগাযোগ করছে রাহুল গান্ধীর অফিসে যে কিভাবে তারা কংগ্রেসের সাথে যোগ দিবে। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আবার মানে ঘুরে দাঁড়ানো, যেই মুহূর্তে তিনি কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন, ফেসবুকে হোক জনসভায় হোক, সঙ্গে সঙ্গে তার 15 বছরের যে লেগেসি, তিনি যে 15 বছর কুশাসন পরিচালনা করেছিলেন, তিনি যেভাবে মানে কার্যত বলা যায় বিরোধী শূন্য করেছিলেন। আজকে আপনি প্রশ্ন তুলছেন যে আমার যে চেয়ারে বসেছে তার নামটা মানে উল্লেখ করতে আমার লাগে, দ্বিধা লাগে, ঘৃণা লাগে। আপনার মিনিমাম যদি গণতান্ত্রিক একটা চেতনা থাকতো, মিনিমাম 40 বছর 50 বছর ধরে আপনি গণতন্ত্রের মধ্যে আছেন, গণতন্ত্রের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন, অথচ গণতান্ত্রিক নিয়মগুলো মানছেন না। আপনি আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম বলতে আপনার ঘৃণা লাগে, তার কারণ আপনি 14 তলায় বসে আপনি মানে আমলারা যেভাবে বলতো সেই তাদের কান দিয়ে আপনি দেখতেন।
আজকে শুভেন্দু অধিকারী কিন্তু জনতার দরবারে গিয়ে মানুষের কাছে মানুষের সুযোগ অসুবিধেগুলো বুঝবার চেষ্টা করছেন, সমাধান চেষ্টা করছেন। ফলে আপনি দিনের পর দিন কিন্তু বহুদূর আরও বহুদূরে চলে যাচ্ছেন, আর শুভেন্দু অধিকারী কিন্তু আরও কাছে আরও মানুষের কাছে চলে আসছে। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা সত্যিই রেখে অভ্যস্ত নেই। আজকে তিনি মানে প্রত্যাখ্যিত, মানুষের দ্বারা প্রত্যাখ্যান হয়েছে, এবং নিজের স্বভাব দোষের জন্য, যেটা যে গণতন্ত্রের বেসিক নিয়ম যে যিনি জয়ী হয়েছে তাকে সম্মান জানানো, আজকে আপনি যে দিনের পর দিন তাকে অবজ্ঞা করছেন, তার নাম নিতে অস্বীকার করছেন, আপনি কিন্তু আরও মানুষের থেকে আরও বেশি দূরে সরে যাচ্ছেন। বেশ, একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বিশ্বনাথ দা বললেন, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। আমি বলছি যে অথচ এই মুসলিম ভোট দখলে রাখতে কি না করেছে তৃণমূল কংগ্রেস। একটা মন্তব্য যেটা গোটা রাজ্য জুড়ে কেন বলবো, গোটা দেশ জুড়ে হইচই ফেলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটি মন্তব্যকে এই নির্বাচনে ভরাডুবির জন্য সবথেকে বেশিভাবে দায়ী করা হয়, সবথেকে বড় ভূমিকা নেওয়ার কথা বলা যায় সেই মন্তব্য, যেটা কিন্তু সংখ্যালঘু মানুষদের কার্যত তিনি একটা প্রায় গুন্ডা বাহিনীর মতো করে কল্পনা করেছিলেন, সেইভাবে মানুষকে কার্যত ভয় দেখাতে ব্যবহার করেছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবার বলছি, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মন্তব্যের একটা তীব্র অভিঘাত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গ সমাজে। কি সেই মন্তব্য দেখুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। না, আমরা বিশ্বাস করি হিন্দু যেরকম নাগরিকরা এই রাজ্যের এই দেশের বাসিন্দা, তেমনই মুসলমান নাগরিকরা এই রাজ্যের এই দেশের বাসিন্দা। তারা কেন এইভাবে জোট বাঁধবে, ঘিরে ধরে আরেকটা সম্প্রদায়ের ওপর আক্রমণ করবেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কূট কৌশলে এই ভয়টা দেখিয়েছিলেন কার্যত জুজুর মতো। আরেকটা, একদিকে মুসলমান ভোটকে সঙ্গবদ্ধ রাখতে, দখলে রাখতে, অন্যদিকে হিন্দু ভোটকে ভয় দেখাতে। ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল সেই সময়। আবার বলছি, এই একটি মন্তব্য কিন্তু তার অভিঘাত সরাসরি বঙ্গ সমাজকে নাড়িয়ে দিয়েছিল। আমি আমার পরের প্রতিবেদনে যাব, সে তো ভোটের আগে নাড়িয়ে দেওয়া হলো, কিন্তু এখন মোটামুটি যেভাবে তৃণমূলটা নড়ছে তাতে তাসের ঘরের মতো একটার পর একটা বোর্ড ভেঙে পড়ছে। ঠিক কি ছবিটা আবার বলছি, সংখ্যাটা 7টা পুরসভায় গত 7 দিনে 115 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। পরের প্রতিবেদন। প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, হাতছাড়া সাম্রাজ্য। এরপর ফলতায় সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হলো প্রাণ ভোমরা সংখ্যালঘু ভোটও। আর এরই মধ্যে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেও। শুরুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণ ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 জন কাউন্সিলর। আরও খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশি মডেল চলে। গত কয়েকদিনে রাজ্যের 7টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার 32 জনের মধ্যে 32 জনই, গারুলিয়া পুরসভার 18 জন, কাছড়াপাড়ার 14 জন, উত্তর ব্যারাকপুর পুরসভার 15 জন, ডায়মন্ড হারবার পুরসভার 8 জন এবং কাঁথি পুরসভার 12 জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন 16, সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন 8 জন কাউন্সিলর। এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে গণ ইস্তফা দিলেন 1 ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে 23টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান সহ 15 জন কাউন্সিলর। আমাদের আর চেয়ার আঁকড়ে থাকা উচিত না, আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও 7 জন কাউন্সিলর। এই নিয়ে 21 জনের মধ্যে ইস্তফা দিলেন 18 জন তৃণমূল কাউন্সিলর। একজন তৃণমূল কংগ্রেসে আছে, আমি ছিলাম না, উনি বলেছেন আজকে আসতে পারেন, কালকে করে দেবো। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরভোট। তবে কি রাজ্যে এবার পুরভোট শুধু সময়ের অপেক্ষা?
গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নদীর একটা কূল যখন তৈরি হয় অন্য কূল তখন অবধারিতভাবে ভাঙে, এটাই নাকি প্রকৃতির অমোঘ নিয়ম। ঠিক তেমনই বিজেপি যখন বিপুলভাবে বেড়েছে, ক্ষমতায় এসেছে, তখন কি তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? ভাবুন, 7 পুরসভার 115 জন কাউন্সিলর ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন। বিজেপি একবারও তাদের ইস্তফা দাবি করেনি। তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে তাদের পদত্যাগের কথা আগাম জানতেও পাচ্ছে না। কিন্তু তারা শুধু পদত্যাগ করছেন তাই নয়, পদত্যাগী তৃণমূল কাউন্সিলরদের কেউ কেউ আবার শুভেন্দু অধিকারীর উন্নয়নের উদ্যোগের ভূয়সী প্রশংসা শুরু করেছেন। ভাবুন, যে কলকাতা পুরসভার 144 জন কাউন্সিলরের মধ্যে 136 জনই তৃণমূলের, সেখানে নেত্রীর বাড়িতে নেত্রীর ডাকা বৈঠকে এই কলকাতা শহরের কালীঘাটে এলেন মাত্র 110 জন। সমীর রাইচের কাছে আমার পরের প্রশ্ন একটাই থাকবে যে 2009 আর 2011-তে জয়ের পর যে সংগঠন চোখের নিমেষে তৈরি হয়েছিল, সেই সংগঠন কি এবার চোখের নিমেষে ভেঙে পড়ছে? দেখো, 2009 2011 আমি খুব কাছ থেকে দেখেছি, কারণ 2007 থেকে আমি বামফ্রন্টের এগেনস্টে যে লড়াইটা হয়েছিল তাতে অনেকের সঙ্গে আমিও একজন ছিলাম। সেটা যারা দেখছেন বাংলার মানুষ তারা জানেন। তখন যে তৃণমূলের প্রচুর সমর্থক ছিল তা নয়, কিন্তু সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ প্রত্যেকেই চাইছিলেন দল মত নির্বিশেষে যে বামফ্রন্ট চলে যাক, নো মোর লেফট ফ্রন্ট। এবং সেইটা করতে গিয়ে তখন তৃণমূল সংগঠিত হতে থাকে। এবং আমি আমার বলতে কোনো দ্বিধা নেই, তখন যারা তৃণমূলের হয়ে, যখন তৃণমূলের কেউ ছিল না, হয়ে যারা লড়াই করেছিলেন, তার মধ্যে আমার এখনও মনে আছে বর্ধমানের রবীন্দ্রনাথ বাবু, তো হ্যাঁ মাস্টারমশাই, আমি ওনার বাড়িতেও গেছি। এরকম বেশ কিছু মানুষ ছিলেন বা তরুণ ছিলেন যারা কিন্তু সত্যি সত্যি চেয়েছিলেন যে আমাদের রাজ্যটা যেন নতুন করে আবার দাঁড়ায়। এবং আমরা তো প্রথম তৃণমূলকে কাছে নিইনি, দীর্ঘদিন ওনারা অপেক্ষা করেছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন আমাদের কাছে আসার দীর্ঘদিন। তারপরে আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে, বামফ্রন্টকে হাঁটাতে গেলে বিকল্প মুখ কে, আমাদের মধ্যে আলোচনায় উঠে আসে। তখন ন্যাচারালি উনি তখন চারদিকে গ্রামে গঞ্জে গিয়ে আন্দোলন করছেন এবং মনে হচ্ছে যে ওনার, এবং কথাবার্তায় আমাদের সামনে যখন বসে থাকতেন, মানে এইগুলো তো বলা যায় না টেলিভিশনে, তাও আমার মনে আছে আমরা যখন জিজ্ঞেস করতাম যে আপনি যদি মুখ্যমন্ত্রী হন কীভাবে চালাবেন, আমার এখনও মনে আছে সেই মুখটা না, মানে আমি যদি রুদ্রনীল হতাম খুব ভালো হতো, আমি দেখাতে পারতাম এক্স্যাক্টলি উনি কীভাবে বলেছেন, আপনারা যা বলবেন, যেমনভাবে বলবেন সেইভাবে রাজ্য চলবে। এবং শুধু তাই না, বিধানসভার পরিষদ তৈরি হবে। সুমন, মনে করে দেখো, এই কথাটা উনি বলেছিলেন যে শহরের বা বাংলার বিশিষ্ট মানুষদের নিয়ে বিধানসভায় একটা পরিষদ গঠন হবে যারা অ্যাডভাইসারি কমিটি হিসেবে কাজ করবে। দিন 7 মধ্যে সব ভুলে গেলেন। এবং আমি অদ্ভুতভাবে দেখলাম এই ভদ্রমহিলাকে, যাকে আমাদের মনে হতো, এবং সত্যি সত্যি উনি যখন বলতেন না মাটিতে বসতেন, আমরা সোফায় বসতাম তখন, তারপরে উনি সোফায় বসতেন, আমাদের মাটিতে শোয়ানোর চেষ্টা করেছেন, যাই হোক। কিন্তু তখন ওই মুখটা দেখে মনে হতো এই তো সেই মুখ যাকে বাংলার প্রয়োজন। সেই মুখটার যে তারপরে তার উপরে রঙের প্রলেপ পড়তে পড়তে সেটা যে কত ভয়ঙ্কর হয়ে গেল সেটা আমরা 15 বছরে বুঝেছি। এবং তাতে কী হলো, তখন ঠিক আজকে যেভাবে বিজেপিতে ঢোকার জন্য লাইন মারছে, তখন তৃণমূলে ঢোকার জন্য লাইন মারছে, এবং বহু সিপিএমও ঢুকেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু অন্য রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিএম, আরও যারা ছোটোখাটো, তারা তৃণমূলে ঢুকতে শুরু করলো। এবং এই যে তৃণমূল কাদেরকে তাহলে তখন করলো, যারা অনৈতিক কাজ করতে পারে, যারা গুন্ডা বদমাশি করতে পারে, যারা তৃণমূলকে ভোট এনে, মানে তৃণমূল ধরে নিয়েছিল ভদ্রলোকরা বোধহয় তৃণমূলকে ভোটে জেতাতে পারবে না। দিস ওয়াজ দ্য বেসিক রিজন। ওরা সবসময় এই জন্য পছন্দ করতে শুরু করলো সমাজের যারা ক্রিমিনাল। এবং খেয়াল করে দেখো, নাম করে বলছি, আরাবুল থেকে আরম্ভ করে এরকম বহু, যাদেরকে বলতেন উনি দলের সম্পদ। হ্যাঁ, কিন্তু আবার মানে একটা শ্রেণী তো ঢোকার চেষ্টা করলো, আরেকটা শ্রেণীকে ভয় এবং প্রলোভনে তিনি ঢোকানোর চেষ্টা করলেন। আমি বলছি তো, এবং যেখানে একটা ধরো পুরো বোর্ড এই ফর্মুলায় কেউ নিজে থেকে ইস্তফা দেয়নি। মালদা, মুর্শিদাবাদ খালি করে তৃণমূল কংগ্রেস মানে নিজেকে শূন্য থেকে শুরু করে জেলা পরিষদ দখল করে। পূর্ণিমাকান্তর তো মৃত্যু হলো। হ্যাঁ, তো এরকম যারা ভালো মানুষ ছিলেন ওনাদের দলে, তারা কিন্তু তখন বাইরে বেরিয়ে গেল। আমার ভয়, আমি দেবজিৎদের বলবো, ভাই তোমাদের যারা এতদিন সঙ্গ দিয়েছে বিজেপির, এত দীর্ঘ বছর যখন ক্ষমতায় নেই, তারা যেন
সাইডে না চলে যায় এবং নতুন বিজেপি যেন না আসে, এটা হলে তোমাদের পার্টিতে বাঁচবে এবং আমাদের রাজ্যের পক্ষে তার সঙ্গে অবধারিতভাবে যোগ দিল হচ্ছে পুলিশের একটা বড় অংশ। না, আমি এইখানে তাহেরপুর পুরসভায় পরিবর্তন হলো, বদলি হলেন ওসি। ভূ ভারতে কোনোদিন হয়নি। না তুমি না, বিরোধীদের হাতে কি করে পুরসভা গেল? তুমি শুধু আমি আমার কথা হলো, আমি বিজেপির কাছে অনুরোধ করব ওই সমস্ত পুলিশ অফিসারকেও যেন অ্যারেস্ট করা হয়। তার কারণ আমরা দিনের পর দিন দেখেছি পশ্চিমবাংলায় যেখানে অন্যায় হয়েছে, কারোর বাড়িতে ধর্ষণ হয়েছে, কারোর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেইখানে যখন পুলিশে কমপ্লেন করতে গেছে বা কেউ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তখন যারা দোষী তাদেরকে পুলিশ আড়াল করেছে এবং যাদের উপর অত্যাচার হয়েছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। এক বিচিত্র অবস্থায় আমরা পড়েছিলাম। তো এই বরঞ্চ আমি তো একটা প্রথম কথা, বিজেপিকে আমি প্রশংসা করার জন্য বলছি না, কিন্তু আমি যেটা দেখলাম আমি বললাম, যখন বিজেপি ক্ষমতায় আসলো প্রথম 7 দিনের মধ্যে বিজেপি আমাদের অঞ্চলেও আমি দেখেছি কিছু ছেলে যেরকম হয় উত্তেজিত হয়ে, তাদেরও তো একটা রাগ রয়ে গেছিল, উত্তেজনাবশত অনেক কিছু কাজ করতে শুরু করেছিল, ভাঙচুর শুরু করেছিল, তাদের 4-5 জনকে অ্যারেস্ট করিয়ে দেয়। আমাদের অঞ্চলে হয়েছে। তো এই যে বিজেপি যদি এই স্ট্যান্ডটা নিতে পারে এবং বিজেপি যদি আরেকটা স্ট্যান্ড নিতে পারে যে না, সমাজে কারা সত্যি কথাটা বলছে, এই মমতা ব্যানার্জি ভেবে নিয়েছিলেন উনি যেটা বলবেন সেটা শেষ কথা, আর তার থেকেও ভয়ঙ্কর এই অভিষেক ব্যানার্জি। আমি দিনের পর দিন এই টেলিভিশনে তোমার চ্যানেলে আমি প্রশ্ন তুলেছি, হু ইজ হি? একজন এমপি বাদে আর কিছু না। কেন ওনার বাড়ির সামনে 200 পুলিশের লাইন থাকবে? কেন ওনার পুলিশ ওই রাস্তা দিয়ে মানুষ সাধারণভাবে যাতায়াত করতে পারবে না? এই যে অত্যাচার এবং দিনের পর দিন, কেন উনি কোথাও মিটিং করতে যাবেন? আমার এখনো একটা ডায়লগ মনে পড়ছে, উনি মেদিনীপুরে গিয়ে শুভেন্দু অধিকারের বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, আমি 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, কি করতে পারে অমুকের বাবা, হ্যান ত্যান, হোয়াট ননসেন্স। হ্যাঁ, ক্ষমতা থাকলে এই যে ঔদ্ধত্য, এটা কে দিয়েছে? এটা দিয়েছে মমতা ব্যানার্জি। শুধু অভিষেককে বলে লাভ নেই, দিয়েছে অভিষেক মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আবারও বলছি, সমাজের যারা ভালো, এবং আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, যে সমস্ত কারাপ্টেড বুদ্ধিজীবী, যারা সত্যি, আমি কারাপ্টেড কথাটা বলছি, অতি অবশ্যই তাদের যার যার ক্ষেত্রে তারা যোগ্য। কোনো একজন রাইটার, তাকে আমি বলবো না উনি লিখতে জানেন না, অসাধারণ, কিন্তু চরিত্র খারাপ। আমি বলছি চরিত্র খারাপ। এরা সমাজটাকে ভেঙে দিয়েছে। এদের ব্যাকবোনলেসের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। এবং এই ভদ্রমহিলা দিনের পর দিন মিটিং করেছেন, মিছিল করেছেন, মঞ্চের উপরে এই যে ফিল্ম স্টার হ্যান ত্যান তুলে নিয়েছেন, এরা কারা? আজকে পরমব্রত বড় বড় কথা বলছে, আমরা দেখিনি, আমি নাম করে বলে দিচ্ছি। তো কেন আমার কোনো দ্বিধা নেই, কেন আমরা প্রচুর কষ্ট করেছিলাম, প্রচুর ফাইট করেছিলাম, সেটা পরমব্রতরা নিজেরা ভালো মতো জানে। এর জন্যে, এই 15 বছর দেখার জন্যে। বেশ, আমি আসবো, তার আগে 2-1টা কথা সমিতদার সঙ্গে যোগ করব। এক হচ্ছে যে ভাবুন, পদত্যাগী কাউন্সিলর তারা বলছেন চেয়ার আঁকড়ে থাকা উচিত নয়, তিনি বলছেন, কিন্তু দলীয় নেতৃত্ব বুঝছেন কি? আবার উল্টো দিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন একজন কাউন্সিলরকেও আমরা পদত্যাগ করতে বলিনি। তাহলে খেলাটা কোথায়? আচ্ছা, এইখানে আমি দ্রুত একবার, যেহেতু সমিতদা স্পেসিফিক্যালি ঔদ্ধত্য শব্দটা ব্যবহার করলেন, এই সমালোচনা কিন্তু বিজেপি বা বিরোধী দলগুলোর কাছ থেকে আসছে না, এবার দলের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে এবং বাঁ দিকে থাকা নেতানেত্রীরা একের পর এক মুখ খুলছেন। বিশেষ করে কাকলি ঘোষ দস্তিদার, যিনি একেবারে পরিষ্কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে হেরেছি, যে শব্দবন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের তৃণমূল সরকারের চরম সমালোচকরা ব্যবহার করেছেন, সেই শব্দবন্ধ ব্যবহার করছেন। তার সঙ্গে অবশ্যই ঔদ্ধত্য, আর তার সঙ্গে তৃতীয় আরেকটা মারাত্মক শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে বৈভব। কোন দিকে ইঙ্গিত করছেন কাকলি ঘোষ দস্তিদার? বৈভব, ইঙ্গিতটা বোধহয় খুব স্পষ্ট। দেখুন, বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না। স্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল।
হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। বিভিন্ন যে পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু ওপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। দেখুন, আরেকজন ছায়াসঙ্গী যিনি অবশ্য অনেক বছর বিক্ষুব্ধ, মাঝে একবার বিজেপিতেও যোগ দিয়েছিলেন, সোনালী গুহ। একটা দীর্ঘ সময়, কয়েক দশক মমতা বন্দ্যোপাধ্যায় মানেই সোনালী গুহ। তিনি কি বলছেন দেখাবো। মমতাদি কাউকে বিশ্বাস করেন না। যারাই ক্লোজে থাকেন, মমতাদি বলেন যে ভাবেন যে তারা বোধহয় সব জেনে গেল। মমতাদি তো দুর্নীতিগ্রস্ত মহিলা। মমতাদি দুর্নীতি করেননি এমন কোনো দুর্নীতি নেই তো। আজকে হয়তো থ্রেট কলর কাছে আসবে যে আমি এখন ভাবি যে আমি একবারই তো মরব, যা পারবো বলে দেবো। অভিষেক আমার সন্তানের মতো। অভিষেক সম্বন্ধে যত কম বলে যে দ্য লিস্ট সেট দ্য বেটার। অভিষেক তো কোনো আন্দোলন করে নেতা হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটার মাধ্যমে নেতা হয়েছে। ওনার কোনো বিগত ইতিহাস দেখুন, ওনার কোনো ছাত্র আন্দোলন নেই, ওনার কোনো ছাত্র রাজনীতি নেই। 21শে জুলাই কিন্তু মমতাদি একটা মারও খাননি। সব মার খেয়েছিলাম আমি, অশোকা, গৌতম বোস। তিনি আজকে পৃথিবীতেই নেই। উনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন, ওই তো উনি তো বারবার হাসপাতালে ভর্তি হন। মিনতি অধিকারীর মাথা ফাটা রক্ত, সেটা মমতাদি শাড়িতে হয়তো লেগেছিল। সিগুড়ে কি উনি মার খেয়েছিলেন? মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। ভাইপোকে উত্থান করতে হবে। আমরা যারা মানে যাদের একটু ক্রেডিবিলিটি আছে, তারা যাদের ভাইপোকে না টপকাতে পারি, তাই মমতাদির এই অন্ধ ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র যেমন অন্ধ ছিলেন, তিনি প্রকৃতই অন্ধ ছিলেন। তিনি যেমন পুত্র স্নেহে অন্ধ হয়ে দুর্যোধনকে সাপোর্ট করতেন, মমতাদি সেরকম। তৃণমূলের একটা খুব কঠিন সময়ে সাংসদ হয়েছিলেন এবং দলের পাশে, নেত্রীর পাশে থাকতেন বিক্রম সরকার, প্রাক্তন আইএস। কি বলছেন বিক্রম সরকার দেখাবো। ও কিছুতেই চায় না যে ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর বাকর। ওই যে কে যেন একটা কথা বলেছিল না, যে ওই একমাত্র পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, ওই কথাটা যে আমি অ্যাটিচিউডটা বুঝেছিলাম। মনে হচ্ছিল যে আমার এবার চলে যাওয়া আর উচিত না। ক্ষমতা ধরে রাখার জন্য শি ইজ রেডি টু ডু এনিথিং। তাতেও একটা কমিউনিটির সঙ্গে সবটা পুরনো নিতে হবে, দরকার হলে সেখানে তাদের হয়ে তাদের সেই ধর্মাবলম্বনের মতো কাজ করতে হবে, সে সবই করতে পারে। তো আমার মনে হয়েছিল যে এই রাজনীতির বোধহয় আমি ফিট করি না। এবার ফ্যালাসিটা দেখুন। যারা সামনে পেছনে 10 গাড়ির পুলিশ নিয়ে ঘুরতেন, সবার আগে আত্মসমর্পণ করছেন তারাই। ভাবুন, যে স্বঘোষিত পুষ্পা কয়েকদিন আগে ওই হুঙ্কার দিচ্ছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেই, ভোটের আগে সেই শুধু ঝুঁকলো তাই নয়, ভোটের ফলাফলে 4র্থ স্থানে নামিয়ে তৃণমূলকে একেবারে শুইয়ে দিল ফলতার এতদিন ভোট দিতে না পারা জনগণ। কিন্তু কথা হলো, আদি তৃণমূল বলতে মানুষ যাদের বোঝে, তারাই যদি দলের শীর্ষ নেতৃত্বকে এই কঠোরতম সমালোচনা করেন, তাহলে আর বিরোধীরা কি বলবে? ভাবুন, কাকলি ঘোষ দস্তিদার, একসময় যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বললেও কম বলা হয়, তিনি বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নেতৃত্বের বৈভব এবং নেতৃত্বের ঔদ্ধত্য। এমনকি নেত্রী ব্যস্ত, তাই কাকলির ফোন ধরেন না। আর কি বলতে বাকি রেখেছেন? দুঃসময়ের সঙ্গী বিক্রম সরকার, আরেক ছায়াসঙ্গী, তিনি অবশ্য বহুদিন বিক্ষুব্ধ, বিজেপিতে মাঝে গেছিলেনও। যেমন সোনালী গুহ মুখ খুলেছেন। এমনকি কয়েকদিন আগে সেচ মন্ত্রী ছিলেন যিনি, সেই মানস ভূঁইয়ার মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা। তিনি গর্বিত বর্তমান মুখ্যমন্ত্রীর জেলার মানুষ হিসেবে। ভাবুন, অনির্বাণের কাছে এবার অবশ্যই আসতে হবে যে আক্রমণ তো আর এখন বিরোধীদের করতে হচ্ছে না, তৃণমূলের অন্দরমহলই যথেষ্ট। তাই তো অনির্বাণ? না, সেটা ঠিক আছে। একদিক থেকে ভালো যে মুখোশগুলো যদি যত খসে পড়বে, তত যাদের মুখটা রয়েছে তারা অন্তত মানুষের কাছে যেতে পারবেন।
কারণ মুখোশ আর মুখের তফাৎটা মানুষরা সত্যি ভালো বুঝতে পারেন, আর ক্রাইসিসের সময় সেটা আরও বেশি ভালো করে বোঝা যায়। আজকে যে অভিযোগগুলি যারা আমি দলের যারা করছেন তাদের কথা বলছি, তারা মূলত এই যে ক্ষমতার বলয় যেটা নিয়ে তাদের এত গাত্রদাহ আজকে আমরা দেখতে পাচ্ছি, তারা তো সেই ক্ষমতার বলয়ের যাবতীয় সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সবটাই তো তারা সেই সময় চেটেপুটে নিয়েছিলেন। এটা তো কেউ বলতে পারবেন না তারা ক্ষমতার বলয়ের বাইরে থেকে সেই কোট আনকোট বৈভবের থেকে দূরে থেকে পায়ে হাওয়াই চটি পরে ট্রেনে বাসে করে গিয়ে তারা নিজেদের মোড়লগিরিগুলো চালাতেন, সেটা তো করতেন না। সেটা যারা করতেন বা সেটা যারা করেন সেটা মূলত কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেকার যে ক্ষোভ বিক্ষোভ যেটা এই মুহূর্তে রয়েছে, আমি একদম সততার সঙ্গে বলছি, সেইগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছি এবং করব। সেখানে কতটা আমরা সাফল্য পাবো না সেটা পরের কথা, কিন্তু মূল ভিত্তি সেই কর্মীরা যারা যেটা বললাম কার্যত ছেঁড়াচটি পরে ট্রেনে বাসে করে গিয়েও দলটা করেছে, ভালোবেসে করেছে, এবং যারা ক্ষমতার যাবতীয় সুযোগ সুবিধা চেটেপুটে নিয়ে আজকে তাদের গিয়ে মনে হচ্ছে যে এইগুলো এত খারাপ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খারাপ মানুষ। যদি এতই খারাপ মানুষ তিনি হয়ে থাকবেন, তার কাছে আপনি ছিলেন কেন? যে সময়টা আপনি ছিলেন তার কাছে, তিনি তখন খুব ভালো ছিলেন, হেরে মানে আজকে এই ফলাফলের পর তিনি হঠাৎ করে খারাপ হয়ে গেছেন, এটা তো হতে পারে না। যদি তিনি ভালো থেকে থাকেন তখনও ছিলেন, এখনও আছেন, আর যদি খারাপ হয়ে থাকেন তখনও খারাপ ছিলেন। তাহলে খারাপ মানুষটার জন্য ক্ষমতায় আপনি নিজেও সুযোগ সুবিধা পেয়েছিলেন, তাই তার সঙ্গে তখন ছিলাম। এখন যেহেতু তিনি ক্ষমতার সেই তথাকথিত সেন্টারে নেই, অতএব তিনি খুব খারাপ মানুষ, এবার তাকে ছেড়ে আমি চলে গেলাম। দেখুন, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কিনা সেটা আমি জানি না, যারা এই সুযোগ সন্ধানীর হয়ে কাজ করছেন, সুবিধাবাদী মুখটা দেখাচ্ছেন, আসলে তারাই খারাপ মানুষ। আজকে যদি এখানে শুধু আমি যোগ করব যে ধরো এই পুষ্পা জাহাঙ্গীর সামান্য বলছি পদের দিক থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, Y+ না Z+ ক্যাটেগরির তিনি সিকিউরিটি পেতেন। আজকে তিনি হঠাৎ করে শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে মুগ্ধ হয়ে যাচ্ছেন, আমি সবটা বুঝলাম, কিন্তু আমি বলছি দল কি ব্যবস্থা নিচ্ছে? একজন প্রার্থী যিনি নমিনেশন উইথড্র করার শেষ দিন চলে যাওয়ার পরে ঠিক ভোটের আগের মুহূর্তে সরে গেলেন, কই দল তো অনির্বাণ বহিষ্কার করলো না তাকে? এখানেই তো বিস্ময়কর। তাহলে কি দলের সঙ্গে কথা বলে জাহাঙ্গীর এই সিদ্ধান্ত নিয়েছে? সেটা দল তার স্টেটমেন্ট পরিষ্কার জানিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, ব্যবস্থা। যে প্রশ্নটা কুণাল ঘোষরাও একেবারে নেত্রীর সামনে তুলেছেন, 100বার যে প্রশ্ন তোলা হয়েছে তার সঙ্গত কারণেই তোলা হয়েছে, এবং দলের তরফ থেকে শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের মতো করে যা ব্যবস্থা নেবেন সেটা আগামী দিনে সেটা ঘোষণা করেই দেওয়া হবে। কিন্তু আমি মুড পয়েন্টে ফিরে আসছি, যে আজকে ধরুন একটু আগে সমীর দা বা বিশ্বনাথ দা যে কথাগুলি বলছিলেন, যে সমীর দা খুব ভালো কথা বলেছেন, দেবজিৎ দাকে রিকোয়েস্ট করছিলেন যে তৃণমূল থেকে বা অন্য থেকে কাউকে তোমরা নিও না, দলটা যারা আগে থেকে করছিল তারা যাতে ভালোভাবে করতে পারে ইত্যাদি ইত্যাদি। এটা অত্যন্ত সাধু একটি বক্তব্য, আমি তা সমর্থন করি। শুধু টাইমিংটা যদি 2020 সালের ডিসেম্বরের আগে হতো এই একই বক্তব্যে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? কারণ আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির তরফ থেকে, তিনিও তো তৃণমূল থেকেই গেছেন, এবং যে 15 বছরের তৃণমূলের কোটানকোট অপশাসন নিয়ে এত রাগ, একটু আগে আপনিও যেটা বলছিলেন যে বিভিন্ন পুর বোর্ড, পঞ্চায়েত সমিতি ইত্যাদি গায়ের জোরে দখল করবার যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এতবার করে উঠেছে, তার সিংহভাগ শুভেন্দু অধিকারী করিয়েছেন। এটা বিজেপির তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে, এমনকি মুর্শিদাবাদ মালদাতে কংগ্রেসের তরফ থেকে একাধিকবার করা হয়েছে, নাম করে করা হয়েছে, যেটা শুভেন্দু অধিকারী করাচ্ছেন। আজকে যদি এই যাবতীয় অভিযোগ, কিন্তু আমি বলছি একটা অনির্বাণ একটা তফাৎ হয়ে গেল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়েছেন তখন তৃণমূল হচ্ছে রাজ্যের শাসন ক্ষমতায়, চূড়ান্ত ঝুঁকি নিয়ে 5 বছরের লড়াইটা বলবে না। আমি বলছি যে তুমি যে সুবিধাবাদের কথা বললে, আমি তোমার সঙ্গে একমত, সেই সুবিধাবাদী রাজনীতি করলে তো 3টে বিরাট দপ্তর নিয়ে শুভেন্দু থাকার কথা ছিল তৃণমূলে, ছাড়লেন কেন? আমি শুভেন্দু অধিকারীকে সুবিধাবাদী বলছি না, আমি বলছি সমীর দা, কিন্তু এদের সঙ্গে তোমার যে তুলনা যাচ্ছে না। আমি সমীর দা যেটা বলছিলেন যে, বা আপনিও যেটা বলছিলেন যে গায়ের জোরে পুরসভা ইত্যাদি দখল করার যে রাজনৈতিক অভিযোগ, তার সিংহভাগ ক্ষেত্রে আপনি ওই সময়কার আর্কাইভ খুলে দেখেন, আপনাদের চ্যানেল আর্কাইভ দেখুন, শুভেন্দু বাবুর নাম করে বিজেপি নেতারা, কংগ্রেস নেতারা বা সিপিএম নেতারা তার নাম করে বলতেন যে এই গায়ের জোরে দখল করার মূল কারিগর। এক মুকুল রায়ের কথা বলতেন আর শুভেন্দু অধিকারীর কথা বলতেন, এবং তারপরে বলতেন মমতার নির্দেশে করছে। আচ্ছা, যদি তাই হয়ে থাকবে তাহলে তার দায় আজকের বর্তমান মুখ্যমন্ত্রীর ঘাড়েও রয়েছে, তাহলে তার নামটা উচ্চারণ করতে সমীর দার কিন্তু এখন ভয়ে বুক কাঁপছে। না, প্রথম কথা, অনির্বাণের মতো ভীতু আমি নই। তার কারণটা হলো আমি তৃণমূল করি না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে কথা বলছি যে শুভেন্দু নাম ছিল, মুকুল রায়ের নাম ছিল, ভালো কথা, কাদের অন বিহাফ অফ কাদের হয়ে করেছিল? তৃণমূল নিজে স্বীকার করছে।
তার মানে ওই যে বোর্ডগুলো ভাঙা হয়েছিল তৃণমূল করেছে, এটা অনির্বাণের কথাতেই প্রমাণিত। একদম 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 স্যার, অনির্বাণের নিজে স্বীকার করে নিলেন অফিসিয়ালি পাবলিকের কাছে। না, দ্বিতীয় বুঝতে না বারবার বলছে না যে যারা যারা এখন পদত্যাগ করছেন তারা এতদিন কেন করেননি, খুব ভালো প্রশ্ন, কি করে করবে? যারা যারা করেছে তাদেরকে কাউকে গাঁজা কেস না কাউর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, প্রতিটি ক্ষেত্রে যারা যারা আগে তৃণমূল করতো, তৃণমূলের চুরি ছেঁচড়ানোর জন্য রিজাইন করেছিল, প্রত্যেকের উপর অত্যাচার করেছে। ইভেন সেই বিখ্যাত উক্তি যে আমাদের অনুব্রত মণ্ডলের, ওকে কিছু না তাহলে ওকে গাঁজা, একটা মহিলার সম্পর্কে বলছে যে গাঁজা কেস দিয়ে দাও, এটা দিস ওয়াজ দ্য কালচার অফ তৃণমূল। আজকের দিনে সমীরদা, আজকের দিনে দাঁড়িয়ে সমীরদা ভয় পায় না, একটু সমীরদা তৃণমূল করে না, সমীরদা কোনোদিন কোনো রকম করাপশনে জড়িত না। হ্যাঁ, নিশ্চয়ই নয়। এবার আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ বিভিন্ন দিকে তৃণমূলের বিভিন্ন পদাধিকারীদের, তার মধ্যে কাউন্সিলররা রয়েছেন, যেভাবে তাদের নামে মামলা একের পর এক করে চলেছে। আপনি যে আগের টেনিয়রের কথা বলছেন, আজকের দিনে পুলিশ যেটা করছে সেটা তো আপনি বলতে পারছেন না। আপনার যদি অনেকক্ষণ ধরে বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি যে পৌরসভাগুলো বা পঞ্চায়েতগুলো, জেলা পরিষদগুলো, যিনি বলছেন যে শুভেন্দু অধিকারী করিয়েছেন, আমি মেনে নিলাম। তাহলে শুভেন্দু অধিকারী যে করিয়েছিলেন সেটা মমতা ব্যানার্জি অনুমোদন করেননি। যদি বলেন যে করেছিলেন তাহলে আমার কিছু কি বলতে চাইছে সেটা পরিষ্কার বলেই দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা সব জায়গায়। যদি না করে থাকে তাহলে তখন ওনাকে বের করেননি কেন, একটা। দ্বিতীয় কথা যেটা বলছেন যে মমতা ব্যানার্জি তখন ভালো ছিলেন, এখন খারাপ হয়ে গেলেন। খারাপ থাকলে তখনও খারাপ ছিলেন না, এটা বুঝতে যেটা অসুবিধা হচ্ছে সেটা মমতা ব্যানার্জি তখন খারাপই ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির হাতে পুলিশ ছিল এবং কিছু বললেই পুলিশ দিয়ে যা করা হতো, গুন্ডাদের দিয়ে যা করা হতো। আমার জীবন থেকে দুটো উদাহরণ দেবো না, তাহলে আপনি যখন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন সেই উদাহরণটাও দিয়ে দিন। হ্যাঁ, সেটা তো আরো ভালো, তাহলে আমি দিয়ে দিই। দিন। প্রথম উদাহরণ দেখুন, আমি যেহেতু দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমার বসন্তপুর গ্রামে আমি 3 তলায় সোসাইটির অফিসে বসেছিলাম, তৃণমূলের গুন্ডারা আমাকে 3 তলা থেকে টেনে নামিয়ে মাঠে ফেলে মারধর করেছিল। আমি থানায় অভিযোগ করতে জানি, থানা খবর পেয়ে এসেছিল। আমি তাদেরকে লিখিত অভিযোগ করেছিলাম, সেখানে কোন কোন ধারা দিতে হবে আমি বলিনি, যদিও আমি সেটা খুব ভালো করে জানতাম। পুলিশের লোকেরা অ্যাটেম্পট টু মার্ডার, আর্মস অ্যাক্ট, তার সঙ্গে অন্যান্য ধারাগুলো দিয়েছিলেন, কিন্তু সেই গুন্ডাদের ঘুরে বেড়াচ্ছে, ধরা হচ্ছে না। আমি একদিন এসপির সঙ্গে দেখা করলাম, উনি বলছেন যে আপনি কি ভাবছেন যে আমরা ওকে পাচ্ছি তাও ধরছি না? আমি বললাম যে আমি দেখতে পাচ্ছি, বাড়িতে দেখছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন না, তারপরে পুলিশ কি এতটাই অপদার্থ হয়েছে? এসপি কোনো কথা বলেননি। তারপরে আমি একজন সাব ডিভিশনাল পুলিশ অফিসার যিনি ছিলেন তাকে ফোন করে জানালাম যে এই মুহূর্তে উনি এখানে আছেন, ধরবেন। 3 বার ফোন করেছি, যায়নি। তারপরে ওনাকে খবর দিয়ে একটা পুলিশের গাড়ি করে খুব সম্ভবত বের করে দিয়ে ওখানে গিয়েছে পুলিশ দেখানোর জন্য। একটা উদাহরণ, আমি এই আনন্দপুর থানা, সেখানে একটা অভিযোগ করেছিলাম, কোনটা কগনিজেবল অফেন্স না সেটা আমি জানি না, হয়তো অনির্বাণরা বলবেন না, কিন্তু 6 মাস সেটার উপর কোনো কেসই শুরু করা হয়নি, কারণ যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তৃণমূলের একজন এমপি। 6 মাস পরে আমি সিপিকে চিঠি লিখলাম যে আমার তো আর কোনো উপায় নেই, তাহলে আমি কোর্টে যাচ্ছি, তখন একটা কেস শুরু করা হলো। তারপর 5 বছর ধরে যদি সামান্যতম ওই কেসের তদন্ত হয়ে থাকে তাহলে আমাকে দেখা। এইটা হচ্ছে অবস্থা। আর ওখানে যখন আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার সঙ্গে সম্পর্ক কোনো দিন ভালো ছিল না, কিন্তু আমি যখন আমি কথাটা আমি শেষ করতে দিন, আপনি বলুন। আগে যে সরকারের অধীনে তখন কাজ করছিলাম তাদের সঙ্গে আমার সম্পর্ক কীরকম ছিল আপনারা সকলে জানেন। তো আমি সিবিআইতে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম যে আমি তদন্তটা আমি মনে করি যে আমি জানি, তো সিবিআইতে স্টেট গভর্নমেন্ট ছাড়েনি। আমি তখন ভাবলাম যে স্টেট গভর্নমেন্টের কিছু কেস আছে, তার জন্য হয়তো স্টেট গভর্নমেন্ট ছাড়ছে না। আমি বিএসএফকে অ্যাপ্রোচ করলাম, আমার একজন ব্যাচমেটও ছিলেন, বিএসএফের ডিজি যখন কলকাতায় আসলো আমি ওনার সঙ্গে দেখাও করলাম। আমি বলছি
তিনি বললেন যে আমি নিতে পারি আপনাকে, কিন্তু স্টেট গভর্নমেন্টকে ছাড়তে তো হবে। একদম। আপনি দরখাস্ত করেন, আমি দরখাস্ত করলাম, বিএসএফের জন্য ছাড়েন। মমতা ব্যানার্জি আপনি জানেন যে আমাকে ফোন করেছিলেন, আমি মমতা ব্যানার্জির কাছে যাইনি। প্রথম দিন ফোন করলেন, আমি রাজি হইনি। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে। আরে প্রমাণ আছে, প্রমাণ আছে, সাক্ষী আছে তো, সাক্ষী আছে, ফোন সাক্ষী রেখে হয়েছিল। হ্যাঁ একদম। কারণ উনি যে ফোন করেছিলেন একজন সাংবাদিকের ফোন থেকে করেছিলেন। আপনি যদি বলেন সে আপনাকে ফোন করেছিল না, আপনি ফোন করেছিলেন, এটা হচ্ছে মমতা ব্যানার্জি খারাপ না ভালো সেটা ডিসাইড করার লজিক। হ্যাঁ লজিক, কেন বলছি শুনুন। বেশ বেশ। তারপরে আমাকে ওখানে নিয়ে গেলেন, তারপর টাকা তোলার জন্য আমার নাম ব্যবহার করতে লাগলেন। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, কিন্তু সময় লাগবে না। একদম। কিন্তু যখন আমি ওনার ঘরে ঢুকে বললাম যে আপনি ঘুষ খাবেন কিনা সেটা আমার ব্যাপার, কিন্তু আমার নাম করে ঘুষ খাওয়া যাবে না। উনি প্রথমে তো একদম তেড়ে ফেড়ে উঠলেন, বললেন কি, কে বলেছে আমি ঘুষ খেয়েছি? আমি বললাম আমার কাছে প্রমাণ আছে। তখন উনি আমাকে চিনতেন, উনি জানলেন যে এবার তো হবে। উনি লোকদের ডেকে গালাগালি শুরু করলেন। এই যে এখানে গৌতম সান্যাল এসছেন, গৌতম সান্যাল কালেক্টর, ওকে এখানে ও সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিসের লোক, এ গ্রুপেরও না, ও ওখানে জয়েন্ট সেক্রেটারি ছিল, এখানে সেক্রেটারি হতে পারে। একটা লাইন বলার, সেটা হচ্ছে ধরুন আমি এরকম কোনো একটা কারো নাম করে, বিখ্যাত কারো নাম করে, তার সঙ্গে আমার ফোনে এই হয়েছিল, ঘরের ভেতর ওই হয়েছিল, ও অমুক জায়গায় দেখা করে এই কথা হয়েছিল, তো যে কেউ বলতে পারে, সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, নেভার নো। কিন্তু নজরুলদা ইজ যাকে বলে সোর্ন এনিমি নট ইন দ্য দ্যাট সেন্স অফ মমতা ব্যানার্জি। পলিটিক্যালি নজরুলদা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বহু বছর কথা বলছেন, এই জায়গা থেকে উনি বলতে পারেন, ওনার অধিকার আছে। কিন্তু ব্যক্তিগত কোথায় ফোনালাপ হয়েছিল, কোন ঘরে কে কাকে ঘুষ চাইতে গেছিল, এই ধরনের গল্প কথা আমার মনে হয় এই প্রাইম টাইম শোতে বলে বেকার সময় নষ্ট। যদি আপনি সমালোচনা করতে চান 1000 বার করুন, এ নিয়ে আপনার যথেষ্ট অধিকার আছে। নজরুলদা ঠিক আছে, আপনি দেবেন, কিন্তু আপনি যা বলছেন এগুলো সির্ফ গল্প কথা হয়ে যাচ্ছে। আমাকে উত্তরটা দিতে দিন, এগুলো সির্ফ গল্প কথা হয়ে যাচ্ছে। আমাকে উত্তরটা দিতে দিন। 2021 সালের ভোটের আগে আমার একটা বই বেরিয়েছে, আনমাস্কিং মমতা ব্যানার্জি, সেখানে আমি এই কথাগুলো লিখেছি। তা আপনাদের যদি ক্ষমতা থাকে আমার নামে মামলা করুন। তারপরে দেখুন আমি কি করব। দেখুন বই বেরোলেই যে সেটা কাউকে মামলা করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। যে আপনার অধিকার আছে, আপনার অধিকার আছে বই লেখা। পুলিশ কর্তা তিনি যদি অন রেকর্ড রাখেন এবং সেটা যদি কেউ মনে করেন মিথ্যাচার হয়েছে, তিনি মামলা করবেন, এটাই তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি আমার বাড়িতে তো জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছিলেন, তার উত্তর কে লিখেছিল আপনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। মমতা ব্যানার্জির নামে পাঠিয়েছেন। আমি একদম ব্যক্তিগত থেকে এবার একটু বড় ছবিটা দেখি। বেশ, অনির্বাণের শব্দ বন্ধ। আচ্ছা আচ্ছা এবার একটা শব্দ বন্ধ অনির্বাণ ব্যবহার করলো, গল্প কথা, কিন্তু একেবারে বাস্তব সাধারণ মানুষের কথা এবার আপনাদের সামনে রাখবো। তারপর স্টুডিওর তাপমাত্রাটা একটু ঠান্ডা করি, তারপর আবার শুরু করব দেবজিৎকে দিয়ে। আগে প্রতিবেদন। দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল, কোথাও তৃণমূল নেতাকে মার, যুব নেতাকে চড়থাপ্পড়। সল্টলেক শর্টসোনা থেকে হাওড়ার উলুবেড়িয়া দেখা গেল প্রায় একই ছবি। বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দুদিন ধরে বেলেঘাটার প্রমোটার রাজু নস্করের তৈরি বেআইনি বহুতলগুলি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। আর যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে তৃণমূল নেতার বানানো ফ্ল্যাট কিনেছেন, মাথার উপরে ছাদ হারিয়ে তাদের এখন দিশাহারা অবস্থা। লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও মেলেনি আইনি নথি, হয়নি রেজিস্ট্রি ও মিউটেশন। হাতের কাছে প্রমোটার ঘনিষ্ঠকে পেয়ে তাই এভাবেই বেরিয়ে এলো ও রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নোটিশ পেয়েছেন, এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ। এটা হচ্ছে রাজু নস্করের কাজ করে, লোককে মারধর করা থেকে শুরু করে সবকিছু এরা করে। দিনের পর জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও রাজু নস্কর। পুলিশের কাছে যাননি কেন?
পুলিশে কোথায় যাবো, ওই তো পুলিশ। বেলেঘাটায় যখন এই ছবি, তখন সল্টলেকে সিএ মার্কেটে রাস্তার উপর বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নেতা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দিনের পর দিন তোলাবাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন চন্দন ভট্টাচার্য নামে ওই তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার সরসুনায় জনরোষের মুখে পড়লেন স্থানীয় যুব তৃণমূল নেতা। উঠল চোর স্লোগান। তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগে গ্রেপ্তার করা হয় যুব তৃণমূল নেতাকে। আসলে ওকে ওই যে ওখানকার আশেপাশের লোককে ডিস্টার্ব করতো, জমি দখল থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে, যদি সে অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে আইনি তার পদক্ষেপ নেবে। যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। তাকে লক্ষ্য করে কিলচড় মারতে দেখা যায় উত্তেজিত জনতাকে। এদিকে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশিরঞ্জন অধিকারীর বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের জন্য যেসব জিনিসপত্রগুলো আসে তারা ঠিকঠাক মতো তাদের কাছে পৌঁছায় না। যাদের প্রয়োজন তারা পায়নি। আমফানের সময় তারা তিরপল পায়নি, পার্টির লোক তিরপল পেয়েছে। কোথাও কোথাও রোষের আঁচ পেয়ে তোলাবাজির টাকা ফেরাতে শুরু করেছেন তৃণমূল নেতারা। বীরভূমের নানুর, পারুইয়ের পর এবার দক্ষিণ 24 পরগনার গোসাবা। সবার ক্ষেত্রেই অভিযোগ 2021-এর বিধানসভা ভোটের পর ধমকে চমকে টাকা আদায়ের। এবার পালা বদলের পর টাকা ফেরানোর পালা। দাদা যে টাকাটা দিবে আমার হাতে, সেই টাকাটা দাদাকে কত টাকা? 80,000 টাকা। হুগলির গোঘাটে আবার কাটমানি ফেরত চেয়ে দুই তৃণমূল নেতার বাড়িতে পড়ল পোস্টার। অন্যদিকে বেআইনি নির্মাণের অভিযোগে রবিবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের দুটি ঠিকানায় চলে বুলডোজার। কসবার বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অনির্বাণ বিশ্বাস, আবিদ দত্ত ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।